আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিমাপ। আমাদের হাতে রয়েছে পাঠ্যপুস্তকের কিছু অংশ, অনলাইন লেকচারের নোটস আর বেশ কিছু অনুশীলনীর সমাধান। আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটা সময়ের কথা যখন এক দেশের এক হাত কাপড়ের মাপ অন্য দেশের থেকে সম্পূর্ণ আলাদা, হুম। বা এক রাজ্যের এক সের চাল অন্য রাজ্যে গিয়ে অন্য পরিমাণ হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য বা জ্ঞান আদান প্রদান করাটা কি ভীষণ কঠিন ছিল। ঠিক, এই বিশৃঙ্খল থেকে একটা সার্বজনীন ভাষায় পৌঁছানোর যাত্রাই হল পরিমাপের গল্প। আজকের আলোচনায় আমরা সেই গল্পটাই শুনব আর দেখব কিভাবে এই অধ্যায়ের মূল ধারণাগুলো আমাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করতে পারে। আপনি দারুণ একটা ছবি তুলে ধরেছেন। বিজ্ঞানের ভিত্তিটাই হলো এই সার্বজনীন ভাষা। তাই তো। একটা তত্ত্ব যত সুন্দরই হোক না কেন, যদি সেটাকে পরিমাপের মাধ্যমে প্রমাণ করা না যায়, তাহলে পদার্থবিজ্ঞানে তার কোনো দাম নেই। আচ্ছা। তাই তো, পদার্থবিজ্ঞানকে অনেক সময় পরিমাপের বিজ্ঞান বা সায়েন্স অফ মেজারমেন্টও বলা হয়। শুধু অনেক দূর বা অনেক ভারী বললে তো চলে না, আমাদের জানতে হয় ঠিক কতটা দূর বা ঠিক কতটা ভারী। এই ঠিক কতটার উত্তর খোঁজাই হল পরিমাপ। একদম। তাহলে গোড়াতেই প্রশ্ন আসে, আমরা ঠিক কিসের পরিমাপ করি? সবকিছুই কি মাপা সম্ভব? যেমন আমার এই মুহূর্তে কতটা আনন্দ হচ্ছে, সেটা কি মাপা যাবে? ঠিক এইখানেই চলে আসছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির ধারণা। হুম। ভৌত রাশি হল প্রকৃতির সেই সমস্ত বিষয় যা পরিমাপযোগ্য। যেমন একটা টেবিলের দৈর্ঘ্য, আপনার শরীরের তাপমাত্রা বা ঘড়িতে সময়, এগুলো সবই মাপা যায়, তাই এরা ভৌত রাশি। আচ্ছা। কিন্তু আপনি যে আনন্দের কথা বললেন, বা রাগ, দুঃখ, ভালোবাসা, এগুলো আমাদের অনুভূতি, এদের কোনো বস্তুনিষ্ঠ পরিমাপ নেই। তার মানে এগুলো ভৌত রাশি নয়। ঠিক, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই আমরা ভৌত রাশি বলি। বুঝেছি। তাহলে এই পরিমাপযোগ্য রাশিদের নিশ্চয়ই নানা রকম ধরন আছে। আমাদের সোর্সগুলোতে স্কেলার আর ভেক্টর এই দুটো ভাগের কথা বারবার বলা হয়েছে। হ্যাঁ, ভৌত রাশিদের চরিত্র বোঝার জন্য এই দুটো ভাগ খুব জরুরি। কিছু রাশি আছে যাদের পরিচয় দিতে শুধু একটা সংখ্যা বা মানই যথেষ্ট। যেমন? যেমন এই বইটার ভর ৫০০ গ্রাম, কথাটা এখানেই সম্পূর্ণ, এর সাথে কোনো দিকের প্রশ্ন আসছে না। এদেরকেই বলে স্কেলার রাশি। আচ্ছা। ভর, দৈর্ঘ্য, সময়, কার্য, ঘনত্ব, এগুলো সবই স্কেলার। আর ভেক্টর রাশি? ভেক্টর রাশির ক্ষেত্রে শুধু মান বললেই চলবে না, তার অভিমুখ বা দিকটাও বলা বাধ্যতামূলক। ও আচ্ছা। যেমন ধরুন, একটা গাড়িকে ধাক্কা দিয়ে সরাতে হবে, শুধু বলা হলো ১০ নিউটন বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু কোন দিকে, সামনের দিকে না পেছনের দিকে? দিকটা না বললে তো কাজটাই বোঝা যাবে না। একদম, দিকটা না বললে তথ্যটা অসম্পূর্ণ থেকে যায়। তাই বল, সরণ, বেগ, ওজন, এগুলো সবই ভেক্টর রাশি। এদের মান আর অভিমুখ দুটোই আছে। এক মিনিট, আমি তো এতদিন ভাবতাম আমার ওজন ৬০ কেজি। হ্যাঁ। কিন্তু আপনি যা বলছেন তাতে তো মনে হচ্ছে কেজি ভরের একক, ওজনের নয়। ঠিক। তাহলে কি দোকানে যে ওজন মাপার যন্ত্রগুলো রয়েছে সেগুলো আসলে আমাদের ভর মাপে? এই ব্যাপারটা তো আমরা প্রায় সবাই ভুল বলি। আপনি একেবারে মুখ্যম পয়েন্টটা ধরেছেন। এটা খুব সাধারণ একটা ভুল ধারণা। তাই না? আসলে ওজন হলো এক প্রকার বল, যে বল দিয়ে পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে। ও আচ্ছা, মানে অভিকর্ষ বল। ঠিক, যেহেতু এখানে একটা নির্দিষ্ট দিক, মানে পৃথিবীর কেন্দ্রের দিকে আছে, তাই ওজন একটা ভেক্টর রাশি, আর এর একক হল নিউটন। আর ভর? অন্যদিকে ভর হল কোনো বস্তুর মধ্যে থাকা মোট জড় পদার্থের পরিমাণ। এর কোনো দিক নেই, তাই এটা স্কেলার, আর এর একক কিলোগ্রাম। আচ্ছা। সাধারণ তুলাযন্ত্র বা দাড়িপাল্লা দিয়ে আমরা আসলে দুটো ভরের তুলনা করি, তাই ওটা দিয়ে ভর মাপা হয়। আর স্প্রিং তুলা যন্ত্র? আর স্প্রিং তুলাযন্ত্র সরাসরি টানের পরিমাপ করে, তাই ওটা দিয়ে ওজন বা ভার মাপা হয়। দারুণ তো। তার মানে ভৌত রাশিদের আরও অন্যভাবেও ভাগ করা যায়। হ্যাঁ। আমি নোটগুলোতে মৌলিক রাশি আর লব্ধ রাশির কথা দেখছিলাম। ব্যাপারটা অনেকটা লেগো ব্লকের মতো লাগছে। কিছু মৌলিক ব্লক দিয়ে যা খুশি বানানো যায়। ঠিক এই রকমই অ্যানালজিটা। বিজ্ঞানের জগতে মাত্র কয়েকটি রাশি আছে যারা সম্পূর্ণ স্বাধীন, যাদেরকে অন্য কোনো রাশির সাহায্য ছাড়া প্রকাশ করা যায়। এরাই মৌলিক রাশি। হ্যাঁ, এরা হলো মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যেমন দৈর্ঘ্য, ভর আর সময়।
এরা হলো বিজ্ঞানের বর্ণমালার অ, আ, ক, খ এর মতো। আর বাকিরা এদের থেকেই তৈরি। একদম। যে সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য এক বা একাধিক মৌলিক রাশির সাহায্য নিতে হয় তাদের বলা হয় লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। অনেকটা বর্ণমালা দিয়ে শব্দ বানানোর মতো। ঠিক তাই। যেমন ধরুন বেগ। বেগের সংজ্ঞা কি? নির্দিষ্ট সময় কতটা সরণ হল, অর্থাৎ বেগ ইকুয়ালস টু সরণ সময়। আচ্ছা। এখানে বেগ নামক রাশিটা সরণ, যা এক প্রকার দৈর্ঘ্য, এবং সময়, এই দুটো মৌলিক রাশির উপর নির্ভর করে তৈরি হয়েছে। তাই বেগ একটা লব্ধ রাশি। ক্ষেত্রফল, ত্বরণ, বল এগুলোও তাহলে? হ্যাঁ, এগুলো সবই লব্ধ রাশির উদাহরণ। তাহলে বেগের মতো একটা লব্ধ রাশিকে প্রকাশ করতে গেলে তো আমাদের দৈর্ঘ্য আর সময়ের একক দুটোই লাগছে। হুম। তার মানে রাশি মৌলিক বা লব্ধ হলে তাদের এককগুলোরও কি একই রকম চরিত্র থাকবে? অবশ্যই। রাশি যেমন মৌলিক ও লব্ধ হয়, এককও ঠিক তেমনি মৌলিক একক আর লব্ধ একক হয়। মানে ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট। একদম। মৌলিক রাশির এককগুলো হল মৌলিক একক, যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। আর লব্ধ রাশির একক? সেগুলোকে বলে লব্ধ একক। যেমন বেগের একক হল মিটার সেকেন্ড। দেখুন, এখানে মিটার আর সেকেন্ড এই দুটো মৌলিক একক মিলে একটা নতুন একক তৈরি করেছে। কিন্তু ইতিহাসে তো একক নিয়ে অনেক রকম বিভ্রান্তি ছিল। আমাদের সোর্সগুলোতে সিজিএস, এফপিএস, এমকেএস এই 3টে পদ্ধতির কথা বলা আছে। হ্যাঁ, একটা সময় ছিল যখন একক নিয়ে মারাত্মক বিশৃঙ্খলা ছিল। ফরাসিরা ব্যবহার করত সিজিএস পদ্ধতি, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ঠিক। ব্রিটিশরা করত এফপিএস পদ্ধতি, মানে ফুট পাউন্ড সেকেন্ড। আবার অনেকেই এমকেএস পদ্ধতি বা মিটার কিলোগ্রাম সেকেন্ড ব্যবহার করত। আমার মনে আছে একবার এক আমেরিকান সহকর্মীর সাথে কাজ করার সময় উনি একটা পরিমাপ দিতেন ফিট পাউন্ডে, আর আমি ভাবছিলাম নিউটন মিটারে। ওহ, প্রায় একটা গোটা দিন নষ্ট হয়েছিল শুধুই একক বিভ্রাটের কারণে। এই ধরনের সমস্যা দূর করার জন্যই একটা আন্তর্জাতিক মানের প্রয়োজন হয়ে পড়েছিল। আর সেই আন্তর্জাতিক মানটাই হলো এসআই পদ্ধতি। ঠিক তাই। 1960 সালে সারা বিশ্বের বিজ্ঞানীরা একত্রিত হয়ে এমকেএস পদ্ধতির একটি উন্নত এবং বিস্তৃত সংস্করণ তৈরি করেন, যার নাম দেওয়া হয় এসআই বা সিস্টেম ইন্টারন্যাশনাল। এটাকেই এখন বিজ্ঞানের বিশ্বজনীন ভাষা বলা হয়। একদম। আমাদের পাঠ্যবই অনুযায়ী এসআই পদ্ধতিতে মোট 7টা মৌলিক একক আছে। মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড। এই 3টা দিয়ে তো মেকানিক্সের প্রায় সব কিছুই মাপা যায়। হ্যাঁ, যায়। তাহলে বিজ্ঞানীদের হঠাৎ করে আরও 4-4টে মৌলিক এককের প্রয়োজন পড়ল কেন? কি এমন সমস্যা হচ্ছিল যে অ্যাম্পিয়ার বা ক্যান্ডেলার মতো একককে মৌলিক বলে ঘোষণা করতে হলো? এটা একটা অসাধারণ প্রশ্ন। আসলে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে নতুন নতুন শাখার জন্ম হয়। যেমন শিল্প বিপ্লবের পর যখন বিদ্যুৎ নিয়ে ব্যাপক গবেষণা শুরু হলো, তখন বিজ্ঞানীরা দেখলেন ভোল্ট বা রোধের চেয়েও তড়িৎ প্রবাহমাত্রা বা কারেন্ট হল অনেক বেশি মৌলিক একটি ধারণা। আচ্ছা। তাই এর একক অ্যাম্পিয়ারকে মৌলিক এককের স্বীকৃতি দেওয়া হলো। একইভাবে তাপগতিবিদ্যা নিয়ে কাজ করতে গিয়ে বোঝা গেল তাপমাত্রার কেলভিন স্কেল সরাসরি পদার্থের কণার শক্তির সাথে যুক্ত, যা সেলসিয়াস বা ফ্যারেনহাইটের চেয়ে অনেক বেশি মৌলিক। ঠিক। তাই কেলভিন এলো। আর রসায়ন এবং আলোকবিজ্ঞান নিয়ে কাজের জন্য যথাক্রমে পদার্থের পরিমাণ মানে মোল এবং দীপন প্রাবল্য বা ক্যান্ডেলাকে মৌলিক রাশি হিসেবে গ্রহণ করা হলো। তার মানে বিজ্ঞানের জগৎ যত বড় হয়েছে তার বর্ণমালাও তত সমৃদ্ধ হয়েছে। ঠিক বলেছেন। আচ্ছা, এখানে একটা মজার প্রশ্ন আমার চোখে পড়ল। কোন ভৌতরাশির একক সিজিএস ও এসআই উভয় পদ্ধতিতে একই? এটা খুব কমন প্রশ্ন। উত্তরটা তো তাহলে সময় হবে, তাই না? দুক্ষেত্রেই সেকেন্ড। একদম। আচ্ছা, আমরা দেখলাম বেগের একক মিটার সেকেন্ড হতে পারে, আবার কিলোমিটার ঘন্টাও হতে পারে। এককগুলো আলাদা, কিন্তু দুটোই তো বেগেরই পরিমাপ। তাহলে কি এমন কোনো উপায় আছে যাতে আমরা একক নির্বিশেষে কোনো রাশির আসল পরিচয়টা বুঝতে পারি? এমন কিছু যা মিটার বা কিলোমিটারের ঊর্ধ্বে? এটা তো বেশ গভীর প্রশ্ন। ঠিক এইখানেই আসছে মাত্রা বা ডাইমেনশনের ধারণা। মাত্রা? হ্যাঁ, মাত্রা হলো একটা রাশির আসল পরিচয় বা তার অন্তর্নিহিত গঠন, যা তার এককের ওপর নির্ভর করে না। আচ্ছা। যে কোনো ভৌত রাশিকে আমরা কয়েকটি মৌলিক রাশির গুণফল বা ভাগফল হিসেবে প্রকাশ করতে পারি। এই মৌলিক রাশিগুলোকে, মানে দৈর্ঘ্য, ভর, সময়কে আমরা যথাক্রমে এল, এম, টি দিয়ে চিহ্নিত করি। বেশ।
কোনো রাশিতে এই মৌলিক রাশিগুলো কিভাবে উপস্থিত আছে সেটাই তার মাত্রা। উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও সহজ হবে। নিশ্চয়, যেমন বেগ ইজ ইকুয়াল টু সরণ সময়। সরণ যেহেতু এক প্রকার দৈর্ঘ্য, এর মাত্রা হল এল। আর সময়ের মাত্রা টি। তাহলে বেগের মাত্রা হবে এলকে টি দিয়ে ভাগ, অর্থাৎ LT-1। ও আচ্ছা। এবার আপনি বেগের একক মিটার সেকেন্ড বা কিলোমিটার ঘন্টা যাই ব্যবহার করুন না কেন, তার মাত্রা কিন্তু LT⁻⁻1ই থাকবে। বুঝেছি। তাহলে বলের মাত্রা কি হবে? বল তো ভরগুণ ত্বরণ। হ্যাঁ, ভরের মাত্রা m আর ত্বরণের মাত্রা LT⁻²। তাহলে বলের মাত্রীয় সংকেত হল mLT⁻²। একদম ঠিক। এই মাত্রার কি কোনো বাস্তব প্রয়োগ আছে, নাকি এটা শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ? এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, যে কোনো ভৌত সমীকরণের নির্ভুলতা যাচাই করা। কিভাবে? একে বলা হয় প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ ডাইমেনশনস বা মাত্রীয় সঙ্গতির নীতি। নীতিটা খুব সহজ। একটি সঠিক সমীকরণের উভয় দিকের প্রতিটি পদের মাত্রা অবশ্যই এক হতে হবে। কারণ আপনি দৈর্ঘ্যের সাথে তো আর ভর যোগ করতে পারেন না। ঠিক তাই। আচ্ছা, তাহলে আমরা যদি গতির ওই বিখ্যাত সমীকরণটা দেখি, s = ut + ½ at², এখানে s হল দূরত্ব, এর মাত্রা তো l। হ্যাঁ, এবার ডান দিকের পদগুলো দেখি। প্রথম পদ ut, অর্থাৎ বেগ গুণ সময়, এর মাত্রা হবে LT⁻⁻1। মানে T⁻⁻1 আর টি কেটে গিয়ে শুধু l থাকছে। বাহ, দারুণ। এবার দ্বিতীয় পদটা দেখুন। দ্বিতীয় পদ হল ½ at²। এখানে হাফ তো একটা সংখ্যা, এর কোনো মাত্রা নেই। ঠিক, তাহলে ত্বরণ বা এ আর সময় স্কোয়ার বা t² মাত্রা গুণ করতে হবে। ত্বরণের মাত্রা LT⁻⁻2 আর t² মাত্রা t²। তাহলে এখানেও t⁻⁻2 আর t² কেটে গিয়ে শুধু l থাকছে। বাহ, সমীকরণের প্রতিটি পদের মাত্রা l। ব্যাপারটা তো দারুণ। তার মানে সমীকরণটা মাত্রাগতভাবে সঠিক। তবে এখানেও কিছু মজার ব্যাপার আছে। যেমন ধরুন কোণ। কোণ? হ্যাঁ, এর একক আছে রেডিয়ান, কিন্তু এটি মাত্রাহীন। একক আছে কিন্তু মাত্রা নেই। হ্যাঁ, কারণ কোণের সংজ্ঞা হল বৃত্তচাপ ও ব্যাসার্ধের অনুপাত। দুটোই তো দৈর্ঘ্যের রাশি, মানে l/l। তাই মাত্রাগুলো একে অপরকে বাতিল করে দেয়। বাহ, এটা তো ইন্টারেস্টিং। আবার আমাদের সোর্সগুলোতে আপেক্ষিক গুরুত্ব বা পারমাণবিক গুরুত্বের মতো রাশির কথাও বলা আছে। এদের তো এককও নেই, মাত্রাও নেই, কারণ এগুলো দুটি সমজাতীয় রাশির অনুপাত। আপনি ঠিক ধরেছেন। আচ্ছা, আমরা তো এতক্ষণ সাধারণ মাপঝোঁকের কথা বললাম, কিন্তু মহাবিশ্বের বিশাল দূরত্ব বা পরমাণুর ভেতরের অতি ক্ষুদ্র জগৎ মাপার জন্য তো নিশ্চয়ই বিশেষ ব্যবস্থা আছে। হ্যাঁ, পৃথিবী থেকে তারার দূরত্ব তো আর মিটারে মাপা সম্ভব নয়। ঠিক তাই। জ্যোতির্বিজ্ঞানে দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয় আলোকবর্ষ বা লাইট ইয়ার। আলো এক বছরে যে দূরত্ব যায়। হ্যাঁ, আলো শূন্য মাধ্যমে এক বছরে যে বিশাল দূরত্ব অতিক্রম করে, সেটাই এক আলোকবর্ষ, যা প্রায় 9.5 লক্ষ কোটি কিলোমিটারের সমান। ভাবা যায় না। এর থেকেও বড় একক হল পারসেক। দূরত্ব পরিমাপের এটাই এখনো পর্যন্ত সবচেয়ে বড় একক। আর উল্টো দিকে পরমাণুর নিউক্লিয়াসের আকারের মতো ক্ষুদ্র জিনিস মাপার জন্য সেক্ষেত্রে ফার্মি একক ব্যবহার হয়। ফার্মি? হ্যাঁ, এক ফার্মি হল 10⁻⁻15 মিটার। ভাবুন একবার, 1 মিটারের 1 লক্ষ কোটি ভাগেরও কম। এই এককগুলো আমাদের কল্পনাকেও যেন হার মানায়। চলুন এবার অনুশীলনীর কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখি, যা প্রায়ই পরীক্ষায় আসে। আচ্ছা, যেমন ত্বরণের মাত্রীয় সংকেত কি? আমরা একটু আগে আলোচনা করলাম, উত্তর হল LT-2। ঠিক। বা সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয়? এর উত্তর হবে ভর, ওজন নয়। এই পার্থক্যটা এখন আমাদের কাছে পরিষ্কার। আরেকটা খুব বুদ্ধিদীপ্য প্রশ্ন প্রায়ই আসে, ওজন বাক্সে বাটখারাগুলোর ভরের অনুপাত 5:2:2:1 রাখা হয় কেন? এটা তো আমিও দেখেছি বইতে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গাণিতিক কৌশল। এর কারণ হল, এই অনুপাতের সাহায্যে 1 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যার পরিমাপ করা সম্ভব হয়। এবং সেটা সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে করা যায়। একদম। এটা এফিসিয়েন্সির একটা দারুণ উদাহরণ। তাহলে আজ আমরা পরিমাপের বিশৃঙ্খল জগৎ থেকে শুরু করে
এসআই এককের সার্বজনীন ভাষা পর্যন্ত একটা লম্বা পথ পাড়ি দিলাম। ভৌতরাশি, তাদের প্রকারভেদ, একক এবং মাত্রার মতো বুনিয়াদী ধারণাগুলো নিয়ে আলোচনা করলাম, যা কেবল পরীক্ষার নম্বর তোলার জন্য নয়, বরং বিজ্ঞানকে তার নিজের ভাষায় বোঝার জন্য জরুরি। আজকের আলোচনার মূল টেকঅ্যাওয়ে এটাই, বিজ্ঞান মানেই সুনির্দিষ্ট পরিমাপ। স্কেলার, ভেক্টর, মৌলিক, লব্ধ এবং একক মাত্রা, এই ধারণাগুলো হল সেই ব্যাকরণ যা দিয়ে প্রকৃতির নিয়মগুলো লেখা হয়। ঠিক। প্রতিটি সূত্রের পেছনে, প্রতিটি আবিষ্কারের নেপথ্যে এই পরিমাপের নির্ভুলতাই কাজ করে। আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রইল। আমরা দেখলাম যে মাত্রাগতভাবে সঠিক সমীকরণও বাস্তবে ভুল হতে পারে, কারণ মাত্রাগত বিশ্লেষণ সমীকরণের মধ্যে থাকা ধ্রুবক সংখ্যাগুলোর, যেমন ½ হাফ মান বলতে পারে না। এটা একটা সীমাবদ্ধতা। তাহলে ভৌতবিজ্ঞানে গাণিতিক নির্ভুলতার পাশাপাশি আর কি কি বিষয় একটি সূত্রকে নির্ভুলভাবে প্রতিষ্ঠা করার জন্য জরুরি?